বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে এই মহান সংসদে প্রথমবারের মতো আসবার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা রংপুর 19 একের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই, যারা ৭৮,১১৪ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী করে এই মহান সংসদে ৩৮ বছর পর জন্মসূত্রে এই প্রথম তাদের সন্তানকে তাদের কথা বলবার জন্য এই পার্লামেন্টে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শ্রদ্ধাভরে স্মরণ করছি রংপুরের শহীদ আবু সাঈদ সহ জুলাই যোদ্ধাদেরকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে সংবিধানের গ্রামার ব্যাকরণ তাজবিদ না বুঝে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সাংবিধানিকভাবে ২৬ সালের আগেই ফ্যাসিবাদী ঘোষণা অনুযায়ী ৪১ সালের আগেই এই সংসদে আমাদেরকে আসবার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার ৯টি ইউনিয়ন, গঙ্গাচড়া উপজেলার ৭টি ইউনিয়ন তিস্তা তীরবর্তী, যে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে আন্দোলনের অগ্রসৈনিক আজকের মাননীয় মন্ত্রী, তেরানো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। আমাদের আন্দোলনের স্লোগান ছিল কোনটে বেহে জাগো তোমরা। রংপুরের মানুষ, উত্তরাঞ্চলের মানুষ জেগে আছে। এ অঞ্চলের মানুষ জানতে চায় তিস্তা মহাপরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়ন হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমি সর্বাগ্রে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম 16 বাঁশখালীবাসীকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, যাদের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণে আজকে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পেরেছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম 16 বাঁশখালীর উপর দিয়ে আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া এবং চকরিয়া একটি আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ একটি কর্মসূচি একদিকে অপেক্ষমান রয়েছে। এই জায়গা দিয়ে মহেশখালী, কুতুবদিয়া সহ প্রায় কয়েকটি উপজেলার লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। কর্ণফুলী টানেল, যেটা বাংলাদেশের দীর্ঘতম ১,০০০ কোটি টাকা দিয়ে নির্মিত, এই টানেলটি দৈনন্দিন লোকসান হচ্ছে। ওই টানেল যদি সচল করতে হয়, চট্টগ্রাম থেকে যদি এবং কক্সবাজারের যাতায়াত যদি আমরা জ্বালানি সাশ্রয় করি, অর্থ সাশ্রয় করতে হয় এবং সর্বোপরি সময় সাশ্রয় করি, আমাদের এই প্রকল্পটি অতীব জরুরি, যেটা একদিকে অপেক্ষায় রয়েছে। আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার রোডসের কাছে আমার প্রশ্ন, এই প্রকল্পটি যাতে দ্রুততম সময়ে অনুমোদিত হয় এবং কার্যকর হয়, যাতে করে এলাকার মানুষগণ দীর্ঘদিন এই সমস্যা থেকে, দুর্ভোগ থেকে মুক্তি পায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার এই নির্বাচন এলাকার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রোডসের এই প্রশস্তকরণ কর্মসূচি, আঞ্চলিক মহাসড়কের এই প্রকল্পটি আমি। মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার পূর্বধলার সর্বস্তরের জনগণকে। আমার উত্থাপনীয় বিষয় 161 নেত্রকোনা 5 পূর্বধলা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা সদর 2005 সালের 19 সেপ্টেম্বর তৎকালীন সরকারের উদ্যোগে পৌরসভায় উন্নীত হওয়ার পর এলাকাটিতে পরিকল্পিত নগরায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা প্রদানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। পৌর প্রশাসনের অধীনে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত রাজস্ব আদায়, জন্ম মৃত্যু নিবন্ধন,
নাগরিক সনদ প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছিল, যার ফলে এলাকাবাসী সরকারি পৌরসভার সুফল ভোগ করছিল, সরাসরি পৌরসভার সুফল ভোগ করছিল। কিন্তু 2009 সালে পূর্বদলা পৌরসভা বাতিল ঘোষণার ফলে এ অঞ্চলের মানুষ পুনরায় ইউনিয়ন পরিষদ ভিত্তিক সীমিত সেবার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে পূর্বে গড়ে ওঠা উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে যায়, অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ঘাটতি দেখা দেয় এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। একই সঙ্গে পৌরসভার তহবিল, সম্পদ ও চলমান কার্যক্রমের সচ্ছলতা ও জবাবদিহিতা নিয়েও জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এছাড়া দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, নগরায়নের চাহিদা এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রেক্ষাপটে পূর্বদলাকে পুনরায় পৌরসভা উন্নীত করার সময় উপযোগী অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। ইতিমধ্যে স্থানীয় জনগণ, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানানো হয়েছে, যা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এমত অবস্থায় সরকার কি পূর্বদলা উপজেলায় সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে পুনরায় মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 9। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 44 চাঁপাইনবাবগঞ্জ 2, 3টি উপজেলা নাচল, গমস্তাপুর এবং ভোলাহাটের সমন্বয়ে গঠিত। আমার এলাকা গমস্তাপুর উপজেলার রহনপুর হচ্ছে নির্বাচনী এলাকার হেডকোয়ার্টার। এইখানে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সর্বশেষ রেল স্টেশন রহনপুর রেল স্টেশন অবস্থিত। এটি একটি ব্রিটিশ আমলের বাণিজ্য কেন্দ্র, ব্যবসা কেন্দ্র। ভারত থেকে পণ্যবাহী রেল এই পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার রাজস্ব আয় বাংলাদেশ সরকারের হয়ে থাকে। শিক্ষা, ছাত্রছাত্রীরা ঢাকায় আসে, শ্রমিকরা আসে, ব্যবসার জন্য শত শত মানুষ প্রতিদিন ওই এলাকা থেকে ঢাকায় আসতে হয়। কিন্তু রহনপুর থেকে ঢাকায় আসার জন্য কোনো ইন্টারসিটি ট্রেন রহনপুর থেকে ঢাকা পর্যন্ত নাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যদি একটি ইন্টারসিটি ট্রেন রহনপুর থেকে ঢাকাগামী চালু করা হয়, তাহলে এই নির্বাচনী এলাকার 3টি উপজেলা সহ পার্শ্ববর্তী নওগাঁ জেলার 2টি উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জের পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ এখান থেকে বহুবিধভাবে উপকৃত হবে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2। আসসালামু আলাইকুম। সম্মানিত স্পিকার, আপনাকে ধন্যবাদ। জীবনের প্রথম মহান এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 47 নওগাঁ 2, পতিতলা, ধামরহাট 2টি উপজেলা নিয়ে গঠিত। এখানে 19টি ইউনিয়ন, 2টি পৌরসভা আছে। আমার এলাকায় প্রায় 6 লক্ষ লোকের বসবাস। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে জানাতে চাই, দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও যদি আমাদের মৌলিক চাহিদার জন্য এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে হয়, তাহলে কতদিনে আমাদের এই মৌলিক চাহিদার সমাধান ঘটবে, এটি আমার ভাবার বিষয়। আমার 2টি উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, 2টিতেই 50 শয্যা বিশিষ্ট বেড আছে, কিন্তু আমার জনগণের চাহিদা অনুযায়ী এটা অত্যন্ত অপ্রতুল্য। আমি নিজেও আমার ধামরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেই, সেইখানে পর্যাপ্ত আধুনিকায়ন কোনো যন্ত্রপাতি নেই এবং আমাদের বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীর ব্যাপক অভাব। সব দিক থেকে আমরা সীমান্তবর্তী এলাকা হবার কারণে আমরা সেখান থেকে পিছিয়ে আছি। বিশেষ করে আমার উপজেলায়, ধামরহাট উপজেলার যে
স্বাস্থ্য কমপ্লেক্সের যে বাউন্ডারি ওয়ালটা এটা দীর্ঘদিন থেকে ভেঙে পরিত্যক্ত হয়ে আছে। সন্ধ্যার পরে ডাক্তার এবং নার্সদের নিরাপত্তার ব্যাপক ঘাটতি ঘটছে। তাই আমি মনে করি জাতীয় আপনার মাধ্যমে বলতে চাই, স্বাস্থ্য পরিকল্পনার দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এগুলো সমাধানের জন্য। এবং আমার ওই এলাকায় একটু মহিলা মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16। অনুপস্থিত। মোহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন দাঁড়িয়ে আছি আমার এলাকায়, তখন অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা করতে পারতেছে না। বিশেষ করে আমার বোনেরা, যারা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও নির্দিষ্ট দূরত্বের কারণে তারা পড়াশোনা করতে পারে না। আজকে আমি যে বিষয়টার উপর বলতেছি সেটা হচ্ছে আমার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন, সেই ইউনিয়নে প্রায় 40,000 লোকের বসবাস। দুঃখজনক বিষয়, মাত্র 2টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু কোনো ধরনের উচ্চ মাধ্যমিক কোনো বিদ্যালয় নাই। ওখানকার স্থানীয় লোকজন নিজ উদ্যোগে একটা কলেজ স্থাপন করলেও সেটার অনুমোদন না থাকায় দীর্ঘদিন ধরে ওটা বন্ধ হয়ে চলে গিয়েছে। তার মানে এই 40,000 লোকের কোনো ধরনের উচ্চ মাধ্যমিক শিক্ষা নাই। সেখানকার স্টুডেন্টকে 20 কিলোমিটার দূরে অন্য একটা জায়গায় গিয়ে তাদের শিক্ষা গ্রহণ করতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক। এই সরকারের শিক্ষা নিয়ে অনেক ভাবনা রয়েছে আমরা জানি, কিন্তু একটা ইউনিয়ন পুরো অন্ধকার ব্ল্যাক আউট থাকবে, এটা আসলে হতে পারে না। আমি হিসাব করে ওখানে গিয়েছিলাম, নিজে দেখেছি 61টি গ্রাম, একটা বিশাল একটা ইউনিয়ন। সেই ইউনিয়নে যদি দ্রুততার সহিত একটা কলেজকে অনুমোদন হতে পারে বেসরকারি উদ্যোগে হলেও যদি এমপিও করা হয়, তাহলে ওখানকার বোনেরা, আমার ছোট বোনেরা, তারা পড়াশোনা করতে পারবে। এবং কুড়িগ্রাম থেকেও একসময় বেগম জিয়া যেভাবে শিক্ষার উন্নয়ন ঘটিয়েছিল, মাধ্যমিক স্তরে ফ্রি দিয়েছিল, কিন্তু ওখানকার শিক্ষার আলোয় তো পৌঁছাতে পারতেছে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি দ্রুত বাস্তবায়নের জন্য একটা যেন ওখানে উচ্চ মাধ্যমিক স্কুল হয় সেটার জন্য আবেদন করতেছি, এবং কুড়িগ্রামের মানুষ এটার জন্য কৃতজ্ঞ থাকবে। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। উত্তর জনপদের অন্যতম একটি উপজেলা জলঢাকা উপজেলা থেকে আমি নির্বাচিত। এই প্রথম মহান সংসদে দাঁড়িয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে। এজন্য আমি আমার নীলফামারী 3 জলঢাকার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জলঢাকা উপজেলার মৌলিক সমস্যার মধ্যে অনেকগুলো জল আর ঢাকা। যখন জল থাকে না তখন কাদায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে চিকিৎসকগণ নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে এবং প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই, ওষুধের সংকট। আমার উপজেলাটি এমন একটা পর্যায়ে অবস্থিত যেখানে পার্শ্ববর্তী উপজেলা ডোমার, ডিমলা, কিশোরগঞ্জের লোকজনের যোগাযোগের সুবিধার্থে তারা জলঢাকায় আসেন। ফলে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ আসে সেই বরাদ্দ দিয়ে চিকিৎসকগণ প্রতিনিয়ত হিমশিম খেয়ে থাকেন। এমতো অবস্থায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট আমার প্রত্যাশা, আবেদন জলঢাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক সহ সামগ্রিক সমস্যা সমাধানের জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন এবং জলঢাকার মানুষ ওনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবেন। উত্তরবঙ্গের অবহেলিত মানুষ, তারা সুচিকিৎসার অভাবে রংপুরে আসার তাদের সামর্থ্য নেই, ঢাকায় আসা তো দূরের কথা, তাদের পার্শ্ববর্তী শহর রংপুরে তারা আসতে পারে না। এজন্য এই উত্তরাঞ্চলে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4।
ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 4-এর খোকসা এবং কুমারখালীর জনতাকে মোবারকবাদ জানাই, যারা আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 4-এর খোকসার জাদিপুর ঘাট থেকে ওসমানপুর ঘাট পর্যন্ত একটা সেতু নির্বাচনের দাবি এলাকার জনগণের দীর্ঘদিনের। বিগত সরকারের সময় 2023 সালের 5ই সেপ্টেম্বর একনেক বৈঠকে সেতুটির প্রকল্পটি অনুমোদিত হয়, কিন্তু বিগত সরকারের অব্যবস্থাপনা এবং তাদের দুর্নীতির কারণে সেতুটি আজও আলোর মুখ দেখে নাই। মাননীয় স্পিকার, এই এলাকার দীর্ঘদিনের সমস্যা, এই এলাকাটি নদী দ্বারা 2 ভাগে বিভক্ত। এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ স্কুলে যাতায়াত করতে নদী পাড়ি দিয়ে যেতে হয়। এজন্য তারা যাতায়াত বা লেখাপড়ার ক্ষেত্রে এলাকার মানুষের খুবই অসুবিধা হয়। বিধায় এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মাননীয় স্পিকার, আমি মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রীর নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, খোকসার এই সেতুটি নির্মাণ করে এলাকার জনগণের দুর্ভোগ থেকে বা এলাকার শিক্ষার প্রসার ঘটানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এর দাবি জানাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথম মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি এবং প্রথমবারের মতো আমার অঞ্চল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো সংসদ সদস্য এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছে। আমার নির্বাচনী এলাকা জীবননগর দর্শনা এবং দামোহদা, 2টো উপজেলা, 1টা থানা। এই বিশাল অঞ্চলের জন্য মাত্র 2টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা মাত্র 31 বেডের। উন্নত চিকিৎসা এখানে বলতে কিছু নেই। অপারেশন থিয়েটার কবে নাগাদ চলেছে এটা কেউ বলতে পারে না। ওখানকার ডাক্তাররা, মেডিকেল অফিসাররা আউটডোরে ডিউটি করার সুযোগ পান না, কারণ মেডিকেল অফিসার নেই। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আউটডোর চালানো হয়। তাদের জন্য একটাই প্রেসক্রিপশন, রেফার টু যশোর, রেফার টু ঢাকা অথবা রেফার টু চুয়াডাঙ্গা। এই অবস্থায় এই চিকিৎসা সেবা কেন্দ্রগুলো চলছে। এই চিকিৎসা সেবা কেন্দ্রগুলোকে আমার অঞ্চলের মানুষের প্রত্যাশা এবং আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের অনুরোধ যে এটাকে 100 বেডে রূপান্তরিত করে আমার অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য উদ্যোগ গ্রহণ করবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলের মানুষ বেসরকারি হসপিটাল ক্লিনিকও তেমন নেই, চিকিৎসার জন্য খুবই কষ্ট পাচ্ছে। বিষয়টি যদি খুবই অনুগ্রহ করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দেখেন, তাহলে আমার অঞ্চলের মানুষ কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আলাউদ্দিন আল আমিন, নারায়ণগঞ্জ 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই নারায়ণগঞ্জ 4বাসী, যারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করে একটা পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে। মাননীয় স্পিকার, আজকে আমার জনগুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণের যে নোটিশ, সেই নোটিশের টপিকটি ছিল হচ্ছে নারায়ণগঞ্জে 2023 সালে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত হয়েছিল। মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই যে সেই বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামো বা পরবর্তী কোনো কার্যক্রম আমরা দেখিনি। অতি দ্রুত বা শীঘ্রই সেই বিশ্ববিদ্যালয়টি অবকাঠামো তৈরি এবং বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করার জন্য কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আমি জানতে চাই মাননীয় স্পিকার, শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে। সেই সাথে মাননীয় স্পিকার, আমরা যেটা জানি যে নারায়ণগঞ্জ
একটি অবহেলিত জনপদ। অবহেলিত এই অর্থে যে বিভিন্ন সময় নারায়ণগঞ্জে বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স পেইং জেলা হলেও আমরা দেখেছি গডফাদার সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের অনেক পজিটিভ জিনিস নেগেটিভ ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে। অনেক পজিটিভ কাজ আমরা কোনো ধরনের কোনো সুফল পাইনি। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম সহ আমরা দেখেছি বিভিন্ন ধরনের অবকাঠামো, অনুমোদিত এবং তৈরিকৃত অবকাঠামো এগুলো বিনষ্ট হয়েছে, অবৈধ কাজে ব্যবহৃত হয়েছে। কোনোভাবে কোনো ধরনের পজিটিভ কাজে বা নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এরকম কোনো কাজ আমাদের অতীতের জনপ্রতিনিধিরা, গডফাদাররা বা সন্ত্রাসীরা করতে দেয়নি। তো এই ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার স্পেসিফিক আজকের টপিকের কোশ্চেন যে 23 সালের যেই বিশ্ববিদ্যালয়টি অনুমোদিত হয়েছিল সেটা বাস্তবায়নের কোনো পদক্ষেপ তারা নেবেন কি? ধন্যবাদ। মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ 3। মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে আমার নির্বাচিত এলাকা মহেশপুর কোটচাঁদপুরের সকল পর্যায়ের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দুটি উপজেলা, একটি মহেশপুর, একটি কোটচাঁদপুর। মহেশপুর উপজেলাটি 157 বছর বয়স, আরেকটি কোটচাঁদপুর উপজেলাটি 142 বছর। কিন্তু এখন পর্যন্ত এখানকার যে দুটো হাসপাতাল, তার যে করুণ অবস্থা, বিশেষ করে সীমান্তবর্তী হওয়ার কারণে আমার মহেশপুর হাসপাতালটির অবস্থা অত্যন্ত করুণ। ডাক্তার, নার্স, পরিচ্ছন্ন কর্মী সহ লজিস্টিক মেশিনারি সাপোর্ট একদম নাই। কোটচাঁদপুরের অবস্থাটাও তথৈবচ। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মাধ্যমে এই দুটি হাসপাতাল 50 থেকে 100 বেডে উন্নীত করবেন, এটা আমার প্রাণের দাবি, আমার এলাকা গণমানুষের দাবি। স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করবেন, গরিব মানুষেরা যেন সরকারিভাবে স্বাস্থ্যসেবা পায়। আমার আরেকটি হাসপাতাল মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়াতে 25 বেডের আন্ডার কনস্ট্রাকশন, প্রায় কাজটি হয়ে গিয়েছে, কিন্তু এটা উদ্বোধন করা দরকার। মাননীয় স্পিকার মহোদয়, আমার নির্বাচনী এলাকাটা closed door border neighboring area of India, under such awkward situation আমার এলাকাতে একটু নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং লক্ষ লক্ষ বিঘা জমি জলাবদ্ধতা রয়েছে, খালকরণ সহ একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি আগেই করেছি। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সুনজর কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন সাতক্ষীরা 3 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হাফেজ মোহাম্মদ রবিউল বাশারকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে সাতক্ষীরা 3 আসন প্রশাসনীয় কালীগঞ্জের সর্বস্তরের ভাই বোনদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন। আমার উত্থাপনীয় বিষয় হলো বিশুদ্ধ খাবার, পানি এবং স্যানিটেশন ব্যবস্থা প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা 3 আশাশুনি কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। অত্র এলাকার বিশুদ্ধ খাবার পানির অভাবে ডায়রিয়া, কলেরা, আমাশয়, কৃমিজনিত রোগের মতো পানিবাহিত রোগ এবং গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় এবং হচ্ছে। আর স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে মারাত্মক জনস্বাস্থ্য ও পরিবারগত বিপর্যয় ঘটছে। এবং এই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন না থাকার কারণে বিভিন্ন জায়গায় অস্বাভাবিকভাবে মলত্যাগের কারণে পানি ও মাটি দূষিত হচ্ছে। শিশুদের অপুষ্টি এবং শারীরিক বৃদ্ধি কমে এবং উচ্চ শিশু মৃত্যু হার দেখা যাচ্ছে। তাই মাননীয় মন্ত্রী মহোদয় এটির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে সমস্যাগুলো নিরসন করা জরুরি প্রয়োজন বলে মনে করি। মাননীয় স্পিকার, বিশুদ্ধ পানি ও সুপেয় পানি কোনো বিলাসিতা নয়, এটা একটি মৌলিক অধিকার।
পানির অপর নাম জীবন আমরা বলে থাকি। যদি বিশুদ্ধ এবং সুপেয় পানি না হয় তাহলে এই পানি মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে, মৃত্যু বলে গণ্য হয়। তাই আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আশাশুনি এবং কালীগঞ্জের মানুষের জন্য সাতক্ষীরা জেলার অবস্থাও একই অবস্থা, নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা এবং নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মুজিবুর রহমান, মাননীয় সদস্য, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বেশ কিছুদিন থেকে সংসদ চলছে আলহামদুলিল্লাহ প্রাণবন্ত। আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? 301 পয়েন্ট অফ অর্ডার। জি, আমি যেটা বলতে চাচ্ছি, সংসদ নরম গরম ইতিমধ্যে অনেকবার হয়েছে এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, উনি সংবিধানের ধারা এবং কার্যপ্রণালীর ধারা সুন্দরভাবে বলেন। তো বিগত 2 দিন ধরে ওনাকে আমি দেখছি যে ওনার আসন যেখানে ছিল সেখান থেকে উনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কিনা। যদি না থাকে তাহলে মাননীয় স্পিকার, এই সংসদের রুলস অফ প্রসিডিউর যা আছে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদে আসন পরিবর্তন হতে পারে, এটা কোনো পয়েন্ট অফ অর্ডারের বিষয় না। আপনি বসুন, আমি এখন আইন প্রণয়ন কর্মসূচিতে। মাননীয় সদস্যবৃন্দ, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950, অ্যাক্ট নাম্বার 8, অ্যাক্ট নাম্বার 18 অফ 1950 বিলের উপরে আপত্তি উত্থাপনের ব্যাপারে আপত্তি দিয়েছেন আব্দুল মান্নান মাসুদ, 273 নোয়াখালী 6। আপনি আপনার আপত্তিটি উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি উপকূলীয় অঞ্চলের প্রতিনিধি। এখানে মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে গরিব জেলেদের কথা চিন্তা করে ওনাদের যেই কারাদণ্ডের ব্যাপারটি কমিয়ে আনা হয়েছে, কিন্তু এই ব্যাপারে আরো কিছু সুনির্দিষ্ট ক্লজ যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে আসলে হচ্ছে গরিব জেলে যারা, তারা এই ধরনের হয়রানি থেকে মুক্তি পাবে। এই আইনের একটা প্রয়োগ রয়েছে। আসলে উপকূলীয় অঞ্চলে কিছু মাছ রয়েছে, যেমন আমরা ছায়া মাছ বলি, হাজার হাজার কোটি টাকার এই অর্থনীতি। এই ছায়া মাছগুলো কারেন্ট জাল এবং ভিন্ডি জাল ছাড়া আসলে হচ্ছে ধরা অসম্ভব। এই মাছগুলো ধরা হয় শুধুমাত্র হচ্ছে অগভীর সমুদ্রে, খাল বিলে, উপকূলীয় অঞ্চলের খাল বিলে। ওই জায়গায় এই জেলেরা, যাদের নিজস্ব কোনো নৌকা নেই কিংবা হচ্ছে হাতে কিংবা হচ্ছে কারেন্ট জালে যারা মাছ ধরে, তারা এক বেলা খেতেও তাদের কষ্ট হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে এই ধরনের মাছের যে ব্যবসাটি, এ ব্যাপারে যদি স্পেসিফিক করে দেওয়া হয় যে ভেলা নৌকায় মাছ ধরলে, ভেলা নৌকায় এই জাল ব্যবহার করলে কিংবা হচ্ছে অগভীর সমুদ্রে ব্যবহার করলে কি ধরনের শাস্তি হবে, কিংবা ডাবল ইঞ্জিন অথবা হচ্ছে বড় নৌকায় করে ব্যাপক হারে মৎস্য নিধনে কি ধরনের সাজা হবে, যে জেলেদের ব্যাপারে এখানে একটা আইনে এক্সটেন্ড টু 5 লাখ জরিমানার কথা বলা হয়েছে। আসলে যাদের উপরে এই আইনটা প্রয়োগ করা হবে তাদের পক্ষে 5,000 টাকা দেওয়া অসম্ভব, এবং দিনে এনে দিনে খাই এই ধরনের ব্যাপার রয়েছে তাদের মধ্যে। পাশাপাশি এই জায়গায় মূলত স্পেসিফিক যদি না করা হয় তাহলে উপকূলীয় অঞ্চলের খাল বিলে মাছ ধরে যে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে, তাদের উপর নিপীড়নমূলক একটা আইনে পরিণত হবে এটা। ধন্যবাদ মাননীয় স্পিকার।